আজকের গল্প সুবোধ ঘোষের লেখা গল্প কথামালা। কবে নীরব হবে কথামালা? কবে একটু নীরব হবে এই মেয়ে? ধ্রুবজ্যোতির মেজ বৌদি, যার নাম দিয়েছে কথামালা, যার সত্যি নাম হলো বিনতা মল্লিক, মুরলী প্রেসের ম্যানেজারের কাজ করেন যে রায়চরণ মল্লিক, তিনি এই পাড়াতে ধ্রুবজ্যোতিদের এই ঝকঝকে বাড়িটার পিছনে সরু রাস্তার ধারে একটি সেকেলে চেহারার পুরনো বাড়িতে থাকেন। তারই মেয়ে বিনতা। ঝকঝকে চেহারার মেয়ে না হয়েও ধ্রুবজ্যোতিদের এই ঝকঝকে বাড়িতে রোজ আসে বিনতা, আর কথার ফোয়ারা ছুটিয়ে এই বাড়ির মানুষগুলির মনগুলিকে না ঠিক ভিজিয়ে দিয়ে যেতে পারে না বিনতা। বিনতার কথা শুনে এই বাড়ির মানুষগুলির মন শুধু হাসে, ছটফট করে আর মজা পায়। স্ট্যাটিস্টিক্সের মোটা বই, যার মধ্যে শুধু রাশি রাশি অঙ্ক কিলবিল করে, সেই বইয়ের পাতার উপর থেকে গভীর মনোযোগের চক্ষু তুলে ফিরিয়ে তাকাতে আর হাসতে বাধ্য হয় ধ্রুবজ্যোতি। কথা বলতে আরম্ভ করেছে বিনতা, 5 সেকেন্ডও থামে না। হঠাৎ প্রশ্ন করে বাধা দিলেও উত্তর দিতে 2 সেকেন্ডও দেরি করে না বিনতা। ওর মুখের ভাষা যেন কোনো ভাবনার অপেক্ষায় এক মুহূর্ত থমকে থাকে না। ধ্রুব হাসে, ধ্রুবর বোন শোভা হাসে, আর মেজ বৌদিও হেসে হেসে আবার একটা প্রশ্ন করেন। শুনলাম তুমি নাকি ঘরের ভিতরে একাই কথা বলো বিনতা? বিনতা বললে, তা বলি বই কি। শোভা বলে, ঘুমের মধ্যেও কথা বলো বোধ হয়। বিনতা বলে, হ্যাঁ, সেদিন বাবা হঠাৎ ঘরে ঢুকে ঘুম ভাঙিয়ে দিয়ে বললেন, বিড়বিড় করে কি বলছিস বিনি? ধ্রুব বলে, স্বপ্নের মধ্যেও কথা বলো নিশ্চয়। বিনতা বলে, হ্যাঁ, মাকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। একদিন স্বপ্নের মধ্যে তো একটা গান গেয়ে ফেলেছিলাম। মেজ বৌদি বলে, কিন্তু তুমি একটু চুপ করবে কবে? বিনতা বলে, কোনোদিনও না। যেদিন সবাইকে চোখ বুজে চিরকালের মতো চুপ করে যেতে হয়, সেদিনও আমি বোধহয় চুপ করে থাকতে পারবো না। ধ্রুব বলে, তার মানে? বিনতা বলে, একেবারে চুপ হবার আগে একটা কথা বলে নেব। ধ্রুব বলে, কি কথা? বিনতা বলে, এইবার আমাকে চুপ করিয়ে দাও ভগবান। ঘর শুদ্ধ মানুষ আসে, ধ্রুব, মেজ বৌদি আর শোভা। বিনতা সত্যি কথামালা, শুধু কথার জন্যই অনর্গল কথা বলে আর লোক হাসায় বিনতা। বিনতা চলে যাবার পরেও এই ঝকঝকে বাড়ির মানুষগুলির মুখে এই প্রশ্ন হাসতে থাকে, কবে নীরব হবে কথামালা? কিন্তু শুধু এই একটি প্রশ্ন নয়, আরও একটি প্রশ্ন এই বাড়ির ভিতরে মুখর হয়ে হাসতে থাকে। বিনতার মুখরতার কোনো অর্থ নেই, না থাকুক, কিন্তু বাড়িতে আসে কেন বিনতা? বিনতার এই বাড়িতে রোজই একবার বেড়াতে আসার ব্যাপারটাও কি নিতান্তই অর্থহীন? একজোড়া ময়লা মখমলের চটিতে চটপট শব্দ করে যেন দুপায়ে বাজাতে বাজাতে পথ চলে বিনতা। পথে যেতে মুখোমুখি দেখা হয় সুব্রতার জ্যাঠামশাই মাধববাবুর সঙ্গে। মাধববাবু হেসে হেসে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করেন, ভালো আছো তো বিনতা? বিনতা বলে, ভালো তো থাকবোই জ্যাঠামশাই, দুবেলা ফুলকপির খিচুড়ি চালাচ্ছি, যা সস্তা হয়েছে ফুলকপি। ভালো না থেকে পারবো কেমন করে বলুন? চলে গেলেন সুব্রতার জ্যাঠামশাই। বিনতাও তার তরপরে 2 পায়ের ময়লা মখমলের চটি বাজাতে বাজাতে এগিয়ে যায়। দেখা হয় শুভ্রার মাসিমার সঙ্গে। শুভ্রার মাসিমা প্রশ্ন করেন, কোথায় চললে বিনতা? তা কি মনে করে? বিনতা বলে, কিছু মনে করে কোথাও যাচ্ছি না, মন থাকলে তো মনে করব মাসিমা। শুভ্রার বর যে এসেছিল আর শুভ্রা যে আমাকে একবার যেতে বলেছিল, সেই কথা একটিবারও মনে পড়ল না। আমার মনই নেই মাসিমা, শুধু আমি আছি। কেউ প্রশ্ন না করলেই বাকি বিনতা মল্লিক যেন শুনতে পায়
মাথা জুড়ে প্রশ্ন ভাসছে, এবং কেউ কোনো প্রশ্নের লজ্জায় চুপি চুপি মুখ আড়াল করে সরে পড়বার চেষ্টা করলেও ব্যর্থ। বিনতাই প্রশ্ন করে তাকে পথের উপর থামিয়ে রাখে। যেতে যেতে হঠাৎই পথের উপর দাঁড়ায় বিনতা। দেখতে পেয়েছে বিনতা বেশ সেজে গুজে স্বামীর সঙ্গে কোথায় যেন চলেছে অনুরাধা। মুখটা আড়াল করে বিনতার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল অনুরাধা, কিন্তু খপ করে অনুরাধার একটা হাত ধরে ফেলল বিনতা। স্বামী ভদ্রলোকটি দু পা এগিয়ে এবং একটু দূরে সরে দাঁড়িয়ে সিগারেট ধরান। বিনতা প্রশ্ন করে, শ্বশুর বাড়ি থেকে কবে ফিরলে অনু? অনুরাধা বলে, কাল। বিনতা বলে, এখন যাচ্ছ কোথায়? অনুরাধা বলে, বেড়াতে। বিনতা বলে, কিন্তু শুধু দুজনে কেন? তৃতীয় ব্যক্তিকে কার কাছে রেখে এলে? অনুরাধা আশ্চর্য হয়। তার মানে? বিনতা চেঁচিয়ে ওঠে, তোমার বেবি কোথায়? অনুরাধা বলে, যা, পথের মধ্যে চেঁচিয়ে পাগলামি করো না বিনতা। বিনতা বলে, পাগলামির কি দেখলে? চেঁচিয়ে কথা বলেছি বলে। অনুরাধা হাসে, বিয়ের 6 মাস যেতে না যেতে বেবি কেমন করে পাওয়া যায়? বিনতা অনুরাধার হাত ছেড়ে দেয়। এক্সকিউজ মি ম্যাডাম, কিছু মনে করো না। ঘাড় ঝাঁকিয়ে এলোমেলো খোলা চুলের বোঝা পিঠের উপর তুলে দেয় বিনতা। আঁচলটা হাওয়ার দোলায় বারবার কান থেকে খসে পড়ে যায়। আঁচলের একটা কোণ খপ করে ধরে গলা চারিদিকে জড়িয়ে ফস করে একটা ফাঁস এঁটে দেয় বিনতা। তারপর আবার সেই রকমই ভঙ্গিতে দুটি তরপরে পা ছুঁড়তে ছুঁড়তে আর ময়লা মকমলে চটি শব্দ বাজাতে বাজাতে চলে যায়। একটু সাজলে নিশ্চয়ই ভালো দেখাবে বিনতাকে, কিন্তু সাজের নামে দিব্যি। শুভ্রার বিয়ের দিন একটা উৎসবের বাড়িতে কত রঙিন একটা ভিড়ের মধ্যে যেতে হয়েছিল বিনতাকে। সেদিনও দেখা গেল ভালো করে চুল পর্যন্ত আঁচড়ায়নি বিনতা। বোধ হয় রান্না করতে করতে হঠাৎ মনে পড়ে গিয়েছিল যে শুভ্রার বিয়েতে যেতে হবে। শাড়ির গায়ে এখানে ওখানে হলুদের দাগ লেগে রয়েছে, কিন্তু তার জন্যে বিনতার চোখে কোনো দুশ্চিন্তার চিহ্ন পর্যন্ত নেই। কিন্তু বিনতা কখনো রাগ করেছে বলে শোনা যায়নি। কথার চাল চুলো নেই। রায়চরণ মল্লিকের ওই হাত পাগলা মেয়েটার মুখরতার জন্য পাড়ার কোনো ঘটনার মন গম্ভীর হয়ে যায় না। ওর কথা ধরতে নেই, ওর কথার কোনো অর্থ হয় না, ওর কথার কোনো মূল্য নেই। আবার এসো বিনতা, আবার এসো। শুভ্রা হোক, সুব্রতা হোক কিংবা অনুরাধা, সকলেই বিনতাকে হেসে বিদায় দিতে পারে। ওরা খুশি হয়েই বিনতাকে আর একবার আসবার জন্য অনুরোধ করে। এছাড়া ওদের হাসির মধ্যে অন্য কোনো অর্থ নেই। কিন্তু ওই একটি বাড়ির হাসি, ধ্রুবজ্যোতিদের ঝকঝকে বাড়িটার হাসির মধ্যে যেন কঠিন একটি অর্থ লুকিয়ে আছে। ধ্রুব হাসে, মেজ বৌদি হাসেন, আর হাসে শোভা। ঝকঝকে বাড়িটা বিনতার মুখরতায় হো হো করে হেসে যেন বলে দিতে চায়, যাও বিনতা যাও। কিন্তু বিনতা তবু আসে। বিষয়ের কথা এই যে এই বাড়িতে বিনতা প্রায় রোজই আসে। এত আনমনা বিনতা, মনই নেই যে বিনতার। সেই বিনতার বোধহয় ঠিক মনে পড়ে যায় সায়েন্স কংগ্রেস থেকে আজ ফিরে এসেছে এই ঝকঝকে বাড়ির ধ্রুবজ্যোতি সেন। নইলে ঠিক এই 15 দিন বাদ আজ এই সময় হঠাৎ কেমন করে আর কেন এসে দেখা দেয় বিনতা? এই বাড়ির মনগুলিকে নিয়ে যেন মনের মতো খেলা করবার একটা লোভ পেয়ে বসেছে বিনতাকে। এই বাড়ির মনগুলি অবশ্য সেজন্য একটু দুশ্চিন্তা করে না। ঝকঝকে বাড়ির চকচকে মনগুলি বেশ সাবধানেই থাকে। বিনতা একটা খেলা খেলতে আসে, ওরাও বিনতাকে যেন অবাধভাবে খেলতে দিয়ে আর খেলিয়ে খেলিয়ে ক্লান্ত করে দেয়। না ধ্রুব, না মেজ বৌদি, না শোভা, কারোর মুখের হাসি ক্লান্ত হয় না। বরং শেষে দেখা যায়
বিনতারই মুখরতা যেন একটু হাঁপিয়ে আর ক্লান্ত হয়ে আস্তে আস্তে চলে গেল। আবার এসো বিনতা। তখন আর এ কথা হেসে হেসে বলতে পারে না এই ঝকঝকে বাড়ি চকচকে মনগুলি। ওরা জানে না বললেও আসবে বিনতা। তাছাড়া মুরলী প্রেসের ম্যানেজার রায়চরণ মল্লিকের মেয়েকে মৌখিক ভদ্রতার ওই কটি কথা না বললেও চলে। নবজ্যোতি সেনের এখনো বিয়ে হয়নি। মেজদা এইবার তাই খুব বেশি ব্যস্ত হয়ে উঠেছেন। মেজ বৌদিরও মনের ব্যস্ততার অন্ত নেই। খুব তাড়াতাড়ি 1 মাসে না হয় বড়জোর 2 মাসের মধ্যে ধ্রুবর বিয়ে দিতেই হবে। ধ্রুবর লেখা একটি প্রবন্ধ পড়ে প্ল্যানিং কমিশন খুব খুশি হয় ধ্রুবকে একটি সার্ভিস দেবার জন্য দিল্লিতে ডেকেছেন। বোধহয় দিল্লিতেই থাকতে হবে, আর দেরি করা যাবে না। নানা জায়গা থেকে বিয়ের প্রস্তাব করে চিঠি আসছে, মেয়ের ফটো আসছে। সেই সব চিঠির স্তূপ থেকে একটা চিঠি পড়ে আর সব ফটোর স্তূপ থেকে একটি ফটো বের করে মেজ বৌদি বললেন, ব্যাস এই মেয়েকেই চাই। শোভা বলে, হ্যাঁ, এর চেয়ে ভালো মেয়ে খুঁজতে হলে পরিদেশে যেতে হয়। মেজদাকে বলো আর একটুও দেরি না করে এই মেয়ের সঙ্গে রাঙাদার বিয়ে ঠিক করে ফেলতে। ধ্রুব হেসে বলে, দেখি ফটো দেখি। ফটো দেখবার পর ধ্রুব বলে, মেয়ের অন্য সব খবর একটু শোনাও মেজ বৌদি। মেজ বৌদি বলেন, গ্র্যাজুয়েট, খেয়াল আর ঠুংরির কম্পিটিশনে 5 বার মেডেল পেয়েছে। ধ্রুব হাসে, তবে আর কি। ধ্রুবর মুখ দেখে বোঝা যায়, ফটো দেখে ধ্রুবর চোখ দুটো হঠাৎ বড় বেশি মুগ্ধ হয়ে গিয়েছে। এইরকম একটি সুন্দর মুখ বোধহয় কল্পনাতেও আশা করেনি ধ্রুব। ঠিক এই সময় ঘরের ভিতরে এসে দেখা দেয় কথামালা বিনতা, এবং কারোর কোনো প্রশ্নের অপেক্ষা না করে নিজে থেকেই প্রশ্ন করে, ধ্রুবদার বিয়ের কি করলে মেজ বৌদি? মেজ বৌদি বলেন, সবই করছি। বিনতা বলে, তার মানে? শোভা বলে, মেয়ে পছন্দ করা হয়ে গিয়েছে। বিনতা বলে, মেয়ের ফটো আছে? মেজ বৌদি বলেন, আছে বই কি। বিনতা বলে, কোথায় দেখি না একবার। শোভা বলে, ওই যে রাঙাদার হাতে। বিনতা এগিয়ে যায়, প্রায় ছো মেরে ধ্রুবর হাত থেকে ফটো তুলে নিয়ে আর 2 চোখের কৌতূহল ঢেলে দেখতে থাকে। তাই বোধহয় দেখতে পায় না বিনতা। মেজ বৌদি মুখ টিপে টিপে হেসে শোভার হাতে একটি চিমটি কেটে ফেললেন, আর ধ্রুব মৃদু হেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মা, বেশ মেয়ে, বড় সুন্দর মেয়ে। ধ্রুবর হাতে ফটো ফিরিয়ে দিয়ে বিনতা আবার তার কথার ফোয়ারা ছড়াতে আরম্ভ করে। চুপ করে এবং মাঝে মাঝে যেন একেবারে স্তব্ধ হয়ে শুনতে থাকে ধ্রুব, আর শোভা ও মেজ বৌদি ভুরু টান করে শুনতে থাকেন। বিনতা যেন আপন মনের আবেগে একটা থিয়েটারের আসরে দাঁড়িয়ে অভিনয় করে চলেছে। এক জায়গায় দাঁড়িয়ে কথা বলে না বিনতা, ছটফটে প্রজাপতির মতো ঘরের বাতাসে এদিক আর ওদিক করে যেন উড়ে উড়ে বসছে বিনতা। আবার উঠে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, কারোর মুখের দিকে তাকিয়ে নয়, বিনতা যেন কোনো এক দূরের আকাশের দিকে অচঞ্চল 2 চোখের লক্ষ্য রেখে কথা বলে চলেছে। বলতে বলতে নিজেই মাঝে মাঝে ঝংকার দিয়ে হেসে উঠছে। বেশ মেয়ে, বেশ সুন্দর মেয়ে, কিন্তু এই মেয়েকে দেখে তো সেই মেয়ে মনে হয় না, যে মেয়ে চুপি চুপি আস্তে আস্তে পা টিপে টিপে চোরের মতন পিছন থেকে এসে ধ্রুবতার কানে ফোঁ দিয়ে পালিয়ে যাবে। না মেজ বৌদি, এরকম মেয়ে হলে চলবে না। মেজ বৌদি বলেন, কেমন মেয়ে হলে চলবে? বিনতা বলে, তবে শোনো, এত ফর্সা হলেও চলবে না, একটু শ্যামল বরণ হবে ধ্রুবদার বউ, চোখ দুটো একটু বোকা বোকা। ধ্রুবদাকে চা দিতে এসে যেন চা দিতে ভুলেই যায়, আর ধ্রুবদার মুখের দিকে
যেন ডগমগ হয়ে তাকিয়ে থাকে সেই মেয়ের চোখ। তার কপালে ছোট একটি খয়েরের টিপ। ধ্রুবদা হেসে চায়ের কাপ হাতে তুলে নিতেই চমকে উঠবে আর হেসে ফেলবে সেই মেয়ে। আঁচল তুলে মুখের হাসি ঢাকতে গিয়ে এলোমেলো হয়ে যাবে হাতটা, খয়েরের টিপ একটু দেবড়ে যাবে। তারপর শোভা বলে, বলে যাও, থামলে কেন বিনোদা? বিনোদা বলে, তারপর একটি পাট ভাঙা তাঁতের শাড়ি পরে ধ্রুবতার একেবারে কাছে না এসে একটু দূরে এসে দাঁড়াবে সেই মেয়ে। ধ্রুবতার হাতের বইয়ের উপর সেন্ট মাখানো রুমাল ছুঁড়ে দিয়ে আর চোখের দুই পুরুতে একটু রাগন্ত কাঁপুনি কাঁপিয়ে গম্ভীর হয়ে বলবে, আজ তোমার সঙ্গে বেড়াতে যেতে পারবো না। বিনোদার চোখের অপলক উজ্জ্বল হাসিটা হঠাৎ যেন একটু নিবু নিবু হয়ে আসে। মেজ বৌদি হেসে হেসে বলেন, তারপর তারপর কি হবে বিনোদা? বলে যাও, বলে যাও, আরো বলো, থামলে চলবে না। বিনোদা বলে, তারপর ওই পার্কের একটি কোণে সন্ধ্যার আবছা অন্ধকারে আকাশের তারার দিকে তাকিয়েই থাকবে সেই মেয়ের চোখ, কিন্তু হাত দিয়ে ধ্রুপদার একটা হাত ধরেই থাকবে। বলতে বলতে যেন এলিয়ে পড়তে চায় বিনোদা, যেন ক্লান্ত হয়ে আসছে কথামালার মুখরতা। শোভা বলে, থামলে কেন বিনোদা? বিনোদা বলে, কত লোক তাকাতে তাকাতে চলে যাবে, কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না। তাঁতের শাড়ির আঁচলটাকে এমন কায়দা করে ছড়িয়ে দেবে সেই মেয়ে যে একেবারে ঢাকা পড়ে থাকবে সেই মেয়ের মিষ্টি হাতের ওই খেলা। এই রকম একটি দস্তুর মতো চালাক বোকা মেয়ে চাই, তা না হলে ধ্রুবদার মতো মানুষের সঙ্গে একটুও মানাবে না। শোভা বলে, কথা কি ফুরিয়ে গেল নাকি বিনোদা? বিনোদা ব্যস্তভাবে বলে, আজ আসি, আজ আসি আমি। বিনোদার ক্লান্ত মুখরতার সেই প্রতিধ্বনি শুনে হাসির উচ্ছ্বাস একেবারে কলরব তুলে বেজে উঠতে থাকে মেজ বৌদি আর শোভার মুখে। ধ্রুব চোখ ফিরিয়ে তাকায় আর হাসি হাসি চোখ নিয়ে দেখতে থাকে রায়চরণবাবুর মেয়ে বিনোদা তার ময়লা মকমলের চটির শব্দ বাজাতে বাজাতে চলে যাচ্ছে, যেন বিনোদার মুখরতার আত্মাটাই জব্দ হয়ে আর ক্লান্ত হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। অনেকদিন আগে সন্দেহ করতে পেরেছিলেন বলে মেজ বৌদি আজ খুব সহজে বুঝতে পারেন বিনোদার এই কথাগুলি শুনলে যতটা আবোল তাবোল বলে মনে হবে, ভেবে দেখলে ততটা আবোল তাবোল বলে মনে হবে না। মেজ বৌদির অনেকদিন আগে থেকেই মনে হয়েছে, সুপার মনে হয়েছে কিছুদিন আগে, আর ধ্রুব এই সেদিন থেকে মনে করতে আরম্ভ করেছে কেন বিনোদা এই বাড়িতে বারবার আসে। যে আশা করা উচিত নয়, যে আশা বিনোদার মতো মেয়ের পক্ষে ধারণ করাই উচিত নয়, সেই আশাই যে বিনোদার মনের মধ্যে খেলা করে, সেটা বিনোদার চোখ দেখেই বুঝে ফেলতে পারেন মেজ বৌদি। ধ্রুব বাড়িতে না থাকলে কোনোদিনই তো এই বাড়িতে বিনোদা এসেছে বলে মনে পড়ে না। যদিও বা কোনোদিন ভুল করে এসে পড়েছে, তবে তখনই চলে গিয়েছে, আবার যাবার আগে শুধু জেনে গিয়েছে ধ্রুব কবে ফিরবে। আজ আরও স্পষ্ট করে জানা গেল যে বিনোদার ওইসব আবোল তাবোল মুখরতার মধ্যে বড় বেশি দুঃসাহস আর আশা। মেজ বৌদি বলেন, শুনলে তো ভাই, নিজের কানে শুনে এইবার বিশ্বাস করুন। ধ্রুব হাসে, ওর কথায় কি আসে যায়, ওর কথাতেই কি ভালো মেয়ে মন্দ হয়ে যায়? আমি ওর কোনো কথা বিশ্বাস করি না। ধ্রুব শুধু বিশ্বাস করে সুন্দর কথার জাল ছড়িয়ে এই ঝকঝকে বাড়ির মনের উপর একটা মায়া ছড়াবার চেষ্টা করে চলে যায় বিনোদা, যেন ওইসব কথার মায়ায় পড়ে মেয়ে পছন্দ করতে না পারে এই বাড়ির চক্ষু আর মন। ধ্রুবর দুই চক্ষুর পছন্দকে উদ্ভ্রান্ত করে দিতে পারলে নিজের মনের একটা স্বপ্ন সত্য হতে পারবে। কত বড় দুরাশা দিয়ে বৃথাই নিজের মনটাকে উদ্ভ্রান্ত করে রেখেছে বিনোদা।
শোভা বলে, সত্যি বিনতার জন্য দুঃখ হয়, বুদ্ধি থাকলে এরকম ভুল করতো না। মেজ বৌদি বলেন, ওর বুদ্ধির কোনো অভাব দেখছি না ভাই, কিন্তু ভুল বুদ্ধি। শোভা বলে, শুনেছিলাম বিনতার বিয়ের জন্য রায়বাবু খুব চেষ্টা করছেন। মেজ বৌদি বলেন, হ্যাঁ করছেন তো, কিন্তু সেই এক সমস্যা, টাকার অভাবের জন্য এক একটা ভালো সম্বন্ধ ফিরিয়ে দিতে হচ্ছে। ধ্রুব হঠাৎ বলে ওঠে, আমরা কিছু টাকা দিয়ে সাহায্য করলেই তো পারি। মেজ বৌদি বলেন, তা রায়বাবু যদি এসে ওকে ধরেন তবে কিছু সাহায্য তো উনি করবেনই। কথা শেষ করে ধ্রুবর মুখের দিকে তাকিয়ে মেজ বৌদি বলেন, বিনতার ওপর তোমার হঠাৎ এইরকম সিম্প্যাথি তো ভালো নয় ভাই। কি আশ্চর্য, প্ল্যানিং কমিশনের দপ্তরে বসে যিনি একেবারে অঙ্কে অঙ্কে মিল ঘটিয়ে আর হিসেব করে বুঝিয়ে দেবেন কিভাবে আর কোন হারে কারখানায় কাজ বাড়িয়ে তুলতে পারলে 20,11,500 টন অমুক সামগ্রী অমুক বছরের দ্বিতীয় সপ্তাহ থেকে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে, তিনি তার বিয়ের দিনক্ষণ আর ব্যবস্থার প্ল্যানিং নিয়ে বেশ একটু হিসাবের গোলমালে পড়ে গেলেন। মেজ বৌদিকে ডাক দিয়ে বলেই ফেলল ধ্রুব, এখনই বিয়ের কথা পাকাপাকি করে ফেলো না মেজ বৌদি, খুব তাড়াহুড়ো করবার দরকার নেই। মেজ বৌদি বলেন, ওই মেয়েকে তোমার পছন্দ হয়েছে তো? ধ্রুব বলে, হয়েছে বই কি। মেজ বৌদি বলেন, আরো মেয়ের খোঁজ খবর করবো নাকি বলো? ধ্রুব হাসে, তা খোঁজ খবর করতে দোষ কি, ভালোর চেয়েও ভালো কি আর হয় না, ভালো মেয়ের খোঁজ হয়, খোঁজ পাওয়া যায়। এবং মেজ বৌদি আবার মেয়ের ফটোর ভিড়ের মধ্যে পড়ে ভালো মেয়ের আর সুন্দর মেয়ের মুখ বাঁচতে বাঁচতে দিশাহারা হয়ে যান। শোভা বলে, এই তো একটি আরো ভালো মেয়ে বৌদি, কি সুন্দর টানা টানা চোখ আর ঢলঢলে মুখটি। ঠিকই বলেছ শোভা, আগের মেয়েটির চেয়ে অনেক সুন্দর এই মেয়েটির মুখ। মেয়েটি যদিও গ্র্যাজুয়েট নয়, কিন্তু শিক্ষিতা মেয়ে বই কি, বিয়ে পরীক্ষাটা শুধু দিয়ে উঠতে পারেনি, তাছাড়া কি সুন্দর ছবি আঁকতে পারে। এলাহাবাদের অধ্যাপক বিনয়বাবুর এই মেয়েটি। বিনয়বাবু তো চিঠিতে লিখেছেন তার মেয়ের হাতে আঁকা তিব্বতী স্টাইলের অনেকগুলি ছবি এই বছর বিদেশের ট্যুরিস্টরা কিনে নিয়ে গিয়েছে। এলাহাবাদের মেয়ের ফটো ধ্রুবর চোখের সামনে তুলে ধরেন মেজ বৌদি এবং বিনয়বাবুর চিঠি পড়ে শোনাতেও থাকেন। ধ্রুব বলে, এই জন্যই তো এত তাড়াহুড়ো করতে বারণ করেছিলাম, ভালো মেয়ে পেতে একটু দেরি করতে হয়। মেজ বৌদি বলে, শেষে এর চেয়েও ভালো মেয়ে দরকার হবে না তো? ধ্রুব বলে, আরে না মশাই না। মেজ বৌদি বলেন, তাহলে বরং বিনয়বাবুকে পাকা কথা জানিয়ে দিই, কেমন? ধ্রুব বলে, হ্যাঁ জানিয়ে দাও। হঠাৎ বিনতার আবির্ভাব। ঘরে ঢুকে বিনতা মেজ বৌদির হাত থেকে ফটো তুলে নিয়ে বলে, এইবার নিশ্চয়ই আরো ভালো মেয়ের খোঁজ পাওয়া গিয়েছে। মেজ বৌদি বলেন, হ্যাঁ খোঁজ করলে নিশ্চয়ই পাওয়া যায়। ফটোর উপর চোখ রেখে চেঁচিয়ে ওঠে বিনতা, হ্যাঁ এই মেয়ে বাস্তবিক ভালো মেয়ে, দিব্যি মেয়ে বটে। কিন্তু ধ্রুব তার চোখের বিরক্তি আড়াল করবার জন্য চোখের কাছে বই তুলে পড়তে থাকে। মেজ বৌদি আস্তে আস্তে আরো একবার শোভার হাতে চিমটি কাটেন। বিনতা বলে, হ্যাঁ কিন্তু এই মেয়ে তো ধ্রুবদার মতো মানুষের চোখের কাছে আর মনের কাছে মানাবে না। না না না, এই মেয়ে চলবে না মেজ বৌদি। এই মেয়ের চোখ বড় বেশি টানা টানা, এই মেয়ের মুখ বড় বেশি ঢলঢলে। আমার খুব সন্দেহ হয় শোভা, এই মেয়ে ধ্রুবদার চোখের সামনে বসে শুধু আকাশের মেঘের ছবি আঁকবে আর দেখতেও পাবে না যে হঠাৎ হঠাৎ বাতাসের ফুরফুরানিতে বেচারা ধ্রুবদার কপালের উপর ঢেউ খেলানো চুলগুলি নেমে পড়ছে। বিনতা
হেসে হেসে লুটিয়ে পড়তে চায়। না, এই মেয়ে নয়, ধ্রুবদার জন্য এমন মেয়ে চাই যে দূরের ওই ঘরের ভিতর থেকেই ঠিক দেখতে পাবে তার পরের কপালের উপর ঢেউ খেলানো চুলগুলি এলোমেলো হয়ে ফুরফুর করছে, সঙ্গে সঙ্গে সুরসুর করে উঠবে সেই মেয়ের হাত। আর এক মুহূর্ত চুপ করে বসে থাকতে পারবে না সেই মেয়ে। এদিক ওদিক তাকিয়ে তারপর ছুটে এসে ঘরের ভিতরে ঢুকেই বেশ মিষ্টি করে হাত দুলিয়ে আর আঙুল বুলিয়ে সেই ঢেউ খেলানো চুল সরিয়ে দিয়ে বরের কপালের দিকে তাকিয়ে থাকবে। বিরক্ত হয়ে খটখটে শুকনো স্বরে মেজ বৌদি বলে ওঠেন, তারপর তারপর কি করবে? বরের সামনে ধেই ধেই করে নাচবে? মিনতা বলে, নাচবে বই কি, কিন্তু কখন নাচবে জানো? তোমাদের চোখের সামনে নয়, শ্রাবণ মাসের রাতে, যখন সারা রাত ধরে বৃষ্টি পড়বে আর ঝড়ের শব্দ ছুটোছুটি করবে, সেই সময় উপরতলাতে ওই ঘরে দুপায়ে ছোট্ট দুটি ঘুঙুর পরে রজনীগন্ধার শীষের মতো আস্তে আস্তে শরীর তুলিয়ে একলাটি মোহরের চোখের সামনে নেচে নেচে সারা হবে সেই মেয়ে। তুমি তো ঘরের ভিতর খাটের ওপর শুয়ে শুয়ে ঝড়ের শব্দ শুনবে মেজ বৌদি। বরের মন দোলানো সেই ঘুঙুরের শব্দ তুমি চাই কিছুই শুনতে পাবে না। শোভা বলে, থামলে কেন? হাঁপাচ্ছ কেন বিনতা? মেজ বৌদি বলেন, এমন মজার কথা বলতে গিয়ে আবার গম্ভীর হয়ে পড়ছো কেন বিনতা? ধ্রুব বলে, আর বলতে পারবে না বিনতা, ওর কথার স্টক ফুরিয়ে গেছে। বিনতা ছটফট করে হেসে ওঠে, না, আছে। অনেক রাতে চাঁদ উঠবে আকাশে, সে মেয়ে কিছুতেই ধ্রুবদাকে ঘরের ভিতরে থাকতে দেবে না, জোর করে হাত ধরে টেনে ছাদের উপর নিয়ে যাবে। তারপর যেই না ধ্রুবদা চাঁদের দিকে তাকাবার জন্য চোখ তুলতে যাবে, অমনি সেই মেয়ে ধ্রুবদার। মেজ বৌদি বলেন, ধ্রুবদার গলা টিপে ধরবে বোধহয়। বিনতা বলে, না 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 মাই ডিয়ার মেজ বৌদি, অমনি অমনি সেই মেয়ে ধ্রুবদার গলা এক হাতে টেনে ধরে বলবে, আগে আমার মুখের দিকে তাকিয়ে নাও, তারপর চাঁদের দিকে তাকাবে। শোভা বলে, বসে পড়লে কেন বিনতা? বলে যাও, মেজ জমিয়ে কথা বলতে পারছ, এর মধ্যেই ফুরিয়ে যেও না। ঠিকই বসে পড়েছে বিনতা। এত উচ্ছল মুখরতার স্রোতে যেন এক গাদা এলোমেলো শক্ত পাথরের বাথায় ফাঁপড়ে পড়েছে। উঠে দাঁড়ায় বিনতা, চলে যাবার জন্য পা বাড়ায়। আচমকা আচমকা এক ঝলক কৌতুকের ফোয়ারার মতো হেসে ওঠেন মেজ বৌদি আর শোভা, এবং সেই হাসি যেন তাড়া দিয়ে বিনতাকে ঘরের ভিতর থেকে বাইরের বারান্দায়, তারপর সিঁড়িতে, তারপর একেবারে বাইরের পথের উপর নামিয়ে দেয়। চলে যায় বিনতা। এই রকমই একটা খেলা প্রায় রোজই জমে ওঠে ঝকঝকে এই বাড়ি সুন্দর করে সাজানো একটি ঘরের নিভৃতে, কখনো সকালে, কখনো বা সন্ধ্যায়। বিনতা মল্লিকের মুখরতা এই ঘরের মুখ খোলা হাসির ঠাট্টায় আর কৌতুকে অতি সূক্ষ্ম অথচ অতি তীক্ষ্ণ একটি তুচ্ছতার তাড়ায় এইভাবেই ক্লান্ত হয়ে চলে যায়। কি সাধ্য আছে বিনতা এই বাড়ির মনের ইচ্ছাকে এই সব আবল তাবল রং মাখানো কথার মোহ দিয়ে মিথ্যা করে দিতে পারে? বরং মেজ বৌদি শোভা আর ধ্রুবজ্যোতির রং মাখানো বিদ্রুপগুলি যেন বিনতাকে খেলিয়ে খেলিয়ে হাঁপ ধরিয়ে জব্দ করে ছেড়ে দেয়। এই বড় কঠিন ঠাঁই। ধ্রুবজ্যোতি আবার একদিন মেজ বৌদিকে ডেকে প্রশ্ন করে হঠাৎ, মেজ বৌদি, এলাহাবাদের বিনয়বাবুকে কি
পাকাপাকি কিছু জানিয়ে দেওয়া হয়েছে? মেজ বৌদি বলেন, না, এখনো হয়নি। নবু বলে, একটু ভেবে নিও বৌদি, ঝট করে নয়, একটু দেরি করে চিঠির উত্তর দিও। মেজ বৌদি বলেন, কেন, আবার কি হলো? নবু বলে, কি হবে আবার, সবই ঠিক আছে। মেজ বৌদি বলেন, ঠিক করে বলো ভাই, যদি বিনয়বাবুর মেয়েকে তেমন পছন্দ না হয়ে থাকে তবে আরেকটি মেয়ের ফটো দেখতে পারো। দেখাও তাহলে, দেখাও বৌদি। আরেকটি ফটো নিয়ে এসে মেজ বৌদি বলেন, এই ফটোটি কালই এসেছে। এই মেয়ে তো তোমার মতো স্কলার, হিস্ট্রিতে রিসার্চ করছে। মেয়ের বাবা লিখেছেন ডক্টরেট পাবেই তার একমাত্র এই মেয়ে। আমি আর শোভা তো এতক্ষণ এই কথাই বলা বলি করছিলাম। নূপ বলে, কি কথা? কথা এই যে এই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হলে ভালো হয়। ফটোর দিকে তাকিয়ে খুশি হয়ে ওঠে ধ্রুবজ্যোতির চোখ এবং হঠাৎ একটু লজ্জিত হয়ে বলে, চেহারাও তো বেশ ভালোই দেখছি, কিন্তু এই মেয়ে কি আমাকে বিয়ে করতে রাজি হবে? শোভা রাগ করে চেঁচিয়ে ওঠে, হঠাৎ হঠাৎ তোমার মনে এত তৃণাদপি বিনয় দেখা দিল কেন রাঙাদা? ধ্রুব হাসে, একটু বেশি পছন্দ হয়ে গেলে মনে একটু বিনয় টিনয় না হয়ে তো পারে না। হঠাৎ দরজার পর্দা সরে যায়। এক টুকরো ঝোড়ো হাওয়ার মতো ধাপাধাপি করতে করতে ঘরের ভিতর ঢুকে বিনতা মল্লিক বলে, নতুন ফটো এসেছে বুঝি? নতুন ফটো? আবার এসেছে বিনতা। মেজ বৌদি আর শোভা সত্যি আশ্চর্য না হয়ে পারে না। ওর এই দুঃসাহস বোধ হয় সেই দিন ফুরিয়ে যাবে যেদিন সত্যি ধ্রুবজ্যোতির বিয়ে হয়ে যাবে। ততদিন পর্যন্ত এই বাড়ির ভিতরে এসে কথার মালা দুলিয়ে মায়া ছড়াবার খেলা বন্ধ করতে পারবে না বিনতা। বোধহয় সত্যি বিশ্বাস করেছে বিনতা। ওর ওইসব রং মাখানো কথার শব্দ শুনে ধ্রুবজ্যোতি সেনের মতো মানুষের মনের পছন্দ রং বদল করে ফেলেছে। মনে মনে বোধহয় খুশি হয়েছে বিনতা। ধ্রুবর এই বিয়ের জন্য এই বাড়ির এক একটি পাকাপাকি ইচ্ছার অদৃষ্ট বারবার ভেঙে যাচ্ছে ওর ওই রং মাখানো কথাগুলির জন্য। বেশ তো, এই বিশ্বাস নিয়ে রায়বাবুর মেয়ে বিনতার মনের আশা দুঃসাহসী হয়ে থাকুক। এই বাড়িও ওকে শুধু খেলিয়ে খেলিয়ে আর হামথড়িয়ে ছেড়ে দেবে, যতদিন না এই বাড়িতে ওই আশা নিয়ে আসবার সাহস ছেড়ে দেয়। আবার জমে উঠুক খেলা। মনে মনে শক্ত হাসি হেসে প্রস্তুত হন মেজ বৌদি আর শোভা। অপলক চোখে ফটো দেখছে বিনতা। দেখুক, এই বাড়ি চোখগুলিও দেখবে বিনতা আজ কোন রঙের আর কোন গন্ধের ফুল দিয়ে তার কথার মালা রচনা করে। খেলা দেখবার জন্য তৈরি হয় বাড়ির তিনটি মানুষের কৌতুক সুখী চক্ষু। হাততালি দিয়ে নীরবে পাগলা ঘোড়াকে আরো জোরে ছুটিয়ে দেবার মতো একটা কৌতুকের হাততালি নীরবে বাজতে থাকে এই ঝকঝকে বাড়ির মনের ইচ্ছার ভিতরে। বেশ মেয়ে, খুব ভালো মেয়ে বলে মনে হচ্ছে। ফটোর দিকে তাকিয়ে আস্তে আস্তে বিড়বিড় করে বলতে থাকে বিনতা। তারপর ধ্রুবজ্যোতির মুখের দিকে তাকিয়ে মুখ টিপে হেসে ফেলে বিনতা। এই মেয়েকেই ধ্রুবদার সঙ্গে খুব ভালো মানাবে, কোনো সন্দেহ নেই মেজ বৌদি। এ কি, ঝকঝকে বাড়ির প্রাণের এত প্রিয় কৌতুকের আশাগুলিকে যেন হঠাৎ ঠকিয়ে দিল বিনতা। মেজ বৌদি আর শোভার গলার ভিতর তৈরি হাসিগুলি হঠাৎ ফাঁপড়ে পড়ে। বিনতার চোখের চঞ্চলতায় সেই দুঃসাহসের ছায়া কই? বিনতার মুখরতা সেই দুরাশার কলরব হয়ে রং মাখানো কথার ফোয়ারা ছড়ায় না কেন আর? তা না হলে খেলা জমবে কেমন করে? কথামালা কিন্তু ঠিকই কথা বলে যায়।
এবার পুজোর সময় বেড়াতে যাব বলে মনের আহ্লাদে অনেক স্বপ্ন দেখেছি মেজো বৌদি। বাবা বলেছেন পুরী গেলে ভালো হয়, দুবেলা সমুদ্রে স্নান করা যাবে। আমি বলেছি রাখো তোমার সমুদ্র, সমুদ্রের চেয়ে হিমালয় ঢের ঢের ভালো, পুরীর চেয়ে দার্জিলিং ভালো। সবচেয়ে বেশি অদ্ভুত দেখায় ধ্রুবজ্যোতির চোখ দুটোকে, যেন হঠাৎ দীপ নিভে গিয়েছে, তাই হঠাৎ জ্যোতি হারিয়ে স্তব্ধ হয়ে গিয়েছে ধ্রুবজ্যোতির দু চোখের দৃষ্টি। ইতিহাসের স্কলার, শিগগিরই ডক্টরেট পাবে। বেশ ভালো, ও দেখতে সুন্দর একটি মেয়েকে যেন হঠাৎ হাত ধরে এক টান দিয়ে ধ্রুবর চোখের সামনে দাঁড় করিয়ে দিয়ে নিজে হালকা হয়ে আর মুক্ত হয়ে আলগোছে দূরে সরে গিয়েছে বিনতা। কিন্তু কি দরকার ছিল এইসব অনধিকার চর্চার মধ্যে? আসে কেন বিনতা? এই মেয়ে ওর মনের দুরাশার ভুলে ধ্রুবরও চোখের পছন্দকে শুধু বারবার বাধা দেবে। মেয়ের ফটো দেখে মনে মনে হিংসে করবে আর কথার রং ঝরিয়ে যাবে। এই তো নিয়ম। কথা বলছে বিনতা, কিন্তু কি বাজে কথা, কথার মালা নয়, কথার ধুলো যেন। এইসব কথা শুনবার জন্য কোনো লাভ নেই ধ্রুবজ্যোতির কানে। জোর করে হাসতে চেষ্টা করে ধ্রুব। তুমি যে একেবারে ভূগোলের পড়া পড়তে শুরু করে দিলে বিনতা। যত সব পাহাড় সমুদ্র আর ভূগোল ছেড়ে দিয়ে সেলাইয়ের তত্ত্ব নিয়ে মুখরতা করে বিনতা। হাত বটে সুব্রতার, জানেন মেজ বৌদি? আপনি বোধহয় দেখেননি মেজ বৌদি, একটা কাঁথা তৈরি করছে সুব্রতা। কিন্তু কে বলবে ওটা একটা কাঁথা? দেখে মনে হয় একটা কাশ্মীরি শাল। না, বিনতাকে যেন সত্যি একটা বধিরতার ভুলে পেয়েছে, নইলে শুনতে পেত বিনতা। ধ্রুবজ্যোতির ওই অভিযোগের মধ্যে যেন একটা দুরন্ত আগ্রহ হঠাৎ আশাভঙ্গের বেদনায় আর্তনাদ করে উঠেছে। ওই রং মাখানো আবোল তাবোল কথাগুলি, যে কথাগুলিকে এত সহজে আর এত সস্তা করে এই বাড়ির প্রাণের উপর এতদিন ধরে ছড়িয়ে দিয়ে এসেছে বিনতা, সেই কথাগুলি হঠাৎ এমন দুর্লভ হয়ে যাবে কেন? বিনতার মুখরতা হঠাৎ যেন ফুরিয়ে গিয়েছে। কিন্তু তার জন্য কেন একটা শূন্যতার মধ্যে পড়ে ছটফট করে ধ্রুবজ্যোতির মন। মুখে জড়িয়ে ধরে রাখা জিনিসকে হঠাৎ ছড়িয়ে নিলে যেমন চমকে উঠতে হয়, বিনতার মুখরতা যেন ঠিক তেমনই হঠাৎ এক নিষ্ঠুরতার খেয়ালে আলগা করে ছেড়ে দিয়েছে ধ্রুবজ্যোতির মনটাকে। নইলে নইলে এরকম অস্বস্তি বোধ করবে কেন ধ্রুব? বিকেলের কাক কলরব করে ঝকঝকে বাড়ির বাগানে পামের মাথার উপর বসে। মেজ বৌদি বলেন, আমি এখন চা খাবো। শোভাও বলে, আমিও। বিনতা বলে, আমি যাই, অনুরাধাকে একটু জ্বালিয়ে আসি। চলে যান মেজ বৌদি, চলে যায় শোভাও। বিনতা চলে যেতে গিয়ে থমকে দাঁড়ায়। শুনতে পেয়েছে বিনতা, হঠাৎ কি যেন বলে উঠেছে ধ্রুব। বিনতা বলে, কি কি বলেন ধ্রুবদা? মুখ বড় বেশি গম্ভীর করেও ধ্রুব যেন হাসতে চেষ্টা করে। এতক্ষণ এইখানেই তো বেশ জ্বালাচ্ছিলে, ওটা অনুরাধাকে চালাবার শখ হলো কেন? কলকল করে হেসে দুলতে থাকে বিনতা। কিন্তু আর জ্বালাবো কেমন করে? মেজ বৌদি যে পালিয়ে গেলেন, শোভাও সরে পড়ল। ধ্রুব বলে, আমি তো আছি, সরেও পড়িনি। বিনতার মুখরতা হঠাৎ একটু গম্ভীর হয়ে যায়। আপনাকে ধ্রুবদা, আমি কিন্তু সত্যি কোনোদিন জ্বালাতে চেষ্টা করিনি। ধ্রুব হাসে। তাহলে বসো, এখনই চলে যেও না। সে কি? কথাটা বলেই ফেলেছে বিনতা। দু চোখে চমকে উঠেছে অদ্ভুত এক ভীরু ভীরু বিস্ময়। ঝকঝকে বাড়ির
হাসি ভরা মুখে। কোনোদিন যে অনুরোধ ধ্বনিত হয়নি, সেই অনুরোধ আজ হঠাৎ এইভাবে, এই বিকেলের আলোতে, এই একা ঘরের নিভৃতে বিনতাকে প্রথম বাধা দিয়ে এই কি কথা বলছে, এক্ষুনি চলে যেও না। ধ্রুব বলে, আশ্চর্য হয়ে গেলে কেন? কি এমন অদ্ভুত কথা বলেছি? বিনতা হাসে। আশ্চর্য হইনি, খুব সন্দেহ করছি ধ্রুবদা। আপনি নিশ্চয় আমাকে একটা অদ্ভুত কথা জিজ্ঞাসা করবেন। আপনি নিশ্চয় কিছু শুনতে পেয়েছেন না? ধ্রুব বিব্রতভাবে তাকায়। কি কি শুনতে পেয়েছি? মুখে আঁচল চাপা দিয়ে যেন একটা নতুন হাসির কল্লোল চাপা দিতে চেষ্টা করে বিনতা। বিনতা বলে, আপনি আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি আর আপনাদের জ্বালাতে আসতে পারবো না। ধ্রুব বলে, না, আমি স্বপ্নেও কখনো ভাবতে পারি না যে তুমি আসবে না। বিনতা বলে, রাইচরণ মল্লিকের মেয়ের যে বিয়ের দিনক্ষণ পর্যন্ত। ধ্রুবজ্যোতি সেনের চক্ষু হঠাৎ আবার যেন জ্যোতি হারিয়ে অন্ধের মতো তাকিয়ে থাকে। বিনতা বলে, আজই সন্ধ্যায় আশীর্বাদ করতে আসবে। ধ্রুবজ্যোতি জোরে নিঃশ্বাস ছাড়ে আর হাসে। তাই বলো, তাই বলো বিনতা। চেয়ারের উপর বসে হাতের বইয়ের পাতার দিকে তাকিয়ে রাশি রাশি অঙ্কের ভিড় দেখতে থাকে ধ্রুব। বিনতা আর এক চেয়ারের উপর বসে নিজের মুখরতার আবেগে কত কথা ছড়াচ্ছে, তার একটাও শব্দ শুনতে পাচ্ছে না ধ্রুব। কি হবে শুনে? ওসব কথা কোনো কথাই নয়, যেন শুকনো ধুলোর মতো কতগুলি বাজে কথার আঁধি মাতামাতি করছে। বিনতার রঙিন কথার মালা এখনো স্বপ্নের মধ্যে দুলছে, পৃথিবীর একটি মানুষের গলা জড়িয়ে ধরবার জন্য। আজই সন্ধ্যায় একটা আশীর্বাদ এসে এই বাড়ির পিছনের ওই সদর রাস্তার কিনারায় একটি পুরনো বাড়ির বুক হাতড়ে এক আবল তাবল মনের মেয়েকে লুফে নেবে। আজই সন্ধ্যায় তাঁতের শাড়ি পরবে আর কপালে খয়েরের টিপ আঁকবে বিনতা। কি হবে ওর মুখের দিকে তাকিয়ে? বিনতার মুখের দিকে তাকাতে পারে না ধ্রুব। অনেক রাতে যখন চাঁদ উঠবে আকাশে, তখন ওই মুখই তো একটি মানুষের চাঁদ দেখার বাধা হয়ে উঠবে। যেমন মেজ বৌদির, তেমনই শোভার, আর তেমনই ধ্রুবর নিজেরও। চোখ দুটো এতদিন ধরে মূর্খের মতো শুধু ভুল বুঝেছে বিনতাকে। এক মুহূর্তের জন্য সন্দেহ করতে পারেনি যে ওই মেয়ে প্ল্যান করে এই বাড়ির সব হাসির অহংকারকে ঠকিয়ে দেবার জন্যই এতদিন এখানে এসেছে। সহ্য করতে কষ্ট হয়, তাই বোধ হয় হঠাৎ চেঁচিয়ে এসে ওঠে ধ্রুব। এবার তাহলে ছোট ছোট ঘুঙুর জোগাড় করে ফেলো বিনতা। বিনতা আশ্চর্য হয়। ঘুঙুর? ঘুঙুর দিয়ে আমি কি করব ধ্রুবদা? ওরের সামনে ধেই ধেই করে নাচবো? ধ্রুব, কেন? শ্রাবণ মাসে কোনো ঝড়ের রাত কি পাওয়া যাবে না? একলাটি বরের চোখের সামনে রজনীগন্ধার শীষের মতো দুলে দুলে। হাসি মুখর বিনতার দু চোখে হঠাৎ একটা ব্যথার্থ বিষয় চমকে ওঠে। আপনি আপনি ধ্রুবদা, আপনি আমাকে বুঝতে খুবই ভুল করেছেন ধ্রুবদা। আমার ওসব কোনো গুণ নেই, কোনো সাধ্যই নেই। ধ্রুবর দু চোখ হঠাৎ দপদপ করে ওঠে। তবে তবে তুমি এতদিন ধরে এত কথার রং ছড়িয়ে আমাকে কি বোঝাতে চেয়েছিলে? ভয় পায় বিনতা। আমি তো আপনাকে কিছু বোঝাতে চেষ্টা করিনি ধ্রুবদা, বিশ্বাস করুন। ইচ্ছা করে কোনো ইচ্ছা নিয়ে আমি ওসব কথা বলিনি।
ওসব কথা আমার স্বপ্নের আবোল তাবোল গানের মতো, কতগুলি আবোল তাবোল সাধের চিৎকার মাত্র, কতগুলি আবোল তাবোল সাধের চিৎকার মাত্র ধ্রুবদা, আর কিছু নয়। বলতে ভালো লাগে, সেই জন্যই বলি। ধ্রুব বলে, তাহলে তুমি কি? বিনতার মনের ভয়টাও যেন চেঁচিয়ে উঠতে চায়। আমি আমি একটা অচল শিকি ছাড়া আর কিছু নই ধ্রুবদা, আমিও সব কিছুই করতে জানি না। ধ্রুব বলে, বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না? বিশ্বাস করুন ধ্রুবদা, এইবার এইবার আমাকে যেতে বলুন। চুপ করে বিনতার মুখের দিকে তাকিয়ে থাকে ধ্রুব। এই মেয়েকে অবিশ্বাস করতেই ভালো লাগছে আজ। ওর একটি কথা বিশ্বাস করে ওকে চলে যেতে দিলে যেন চিরকালের মতো ঠকে যাবে ধ্রুবজ্যোতি সেনের জীবন। ধ্রুবর মনটা যেন তাই কঠিন প্রতিজ্ঞার দুই বাহু বিস্তার করে পথ আটক করে ধরে রাখতে চাইছে সেই মেয়েকে, যে মেয়ে শুধু একটা ফটোকে তার চোখের সামনে ঠেলে দিয়ে আবার কল্পলোকের মধুরতাগুলিকে নিজের আঁচলে বেঁধে সরে পড়বার চেষ্টা করছে। ধ্রুব হাসতে হাসতে বলে, বিনতা, অনেক রাতে চাঁদ উঠবে, অনেক রাতে চাঁদ উঠবে যখন আকাশে, তখন ছাদের উপর একলা বরের চোখের সামনে দাঁড়িয়ে তুমি তো অনায়াসেই সেই রং মাখানো কথা বলতে পারো। বিনতা দুই হাতে চোখ ঢাকতে চায়, মাথা হেঁট করে মুখ লুকিয়ে যেন ফুঁপিয়ে ওঠে রায়চরণ মল্লিকের মেয়ে। না 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 ধ্রুবদা, আমি ও কথা বলতে পারি না। আমি তাকে শুধু বলতে পারি, কখনো কখনো ভুল করেও আমার মুখের দিকে তাকিও না, তাহলেই ঠকবে। তুমি চাঁদের দিকে তাকিয়ে থাকো। চেয়ার থেকে উঠে আস্তে আস্তে হেঁটে বিনতার সামনে এসে দাঁড়ায় ধ্রুব। এসে এসে বলে, এ তো আরো বেশি রং মাখানো কথা হয়ে গেল। ঝকঝকে বাড়ির বাগানে পামের উপর বসে আর কলরব করে না কোনো কাক। সন্ধ্যা হয়ে এসেছে। চেয়ার ছেড়ে ছটপট করে উঠে দাঁড়ায় বিনতা। আর এই বাড়ির হাসির কৌতুকটাকে শেষবারের মতো ভয় করে চলে যাবার জন্য ব্যস্ত হয়ে ওঠে বিনতার মন। চলে যাবার জন্যই পা বাড়িয়ে এগিয়ে যায় বিনতা। ধ্রুব বলে, একটা কথা জেনে যাও বিনতা। বিনতা বলে, হ্যাঁ বলুন ধ্রুবদা। ধ্রুব বলে, তুমি অনেকবার আমার বিয়ে ভেঙেছ, আমিও কিন্তু তোমার বিয়ে ভেঙে দিতে পারি। তাতে আপনার লাভ? তাহলে শোনো। বিনতার একেবারে চোখের কাছে এসে শক্ত হয়ে দাঁড়ায় ধ্রুবজ্যোতি সেন। চায়ের পেয়ালা হাতে নিয়ে বাইরের ঘরে দরজার পর্দা ঠেলবার আগে হঠাৎ আশ্চর্য হয়ে থমকে দাঁড়িয়ে পড়েন মেজ বৌদি। এ কি, কথামালা যে এখনো আছে, এখনো এই ঘরের ভিতর বসে আবোল তাবোল কথা ছড়াচ্ছে? না 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 ধ্রুবদা, আপনি সত্যিই ঠকবেন। পৃথিবীর এত ভালো মেয়ে থাকতে কেন কেন ভুল করে মিছিমিছি আপনার মতো মানুষ কেন? নীরব হয়ে গেল কেন কথামালা? কথা বলে না কেন বিনতা? দরজার পর্দা আস্তে আস্তে সরিয়ে ঘরের ভিতরে উঁকি দিতে চমকে ওঠেন আর সরে আসেন মেজ বৌদি। ঠিকই তো, কথা বলবে কেমন করে মেয়েটা? ওভাবে মুখ বন্ধ করে দিলে কোনো মেয়েই কথা বলতে পারে না।